আচ্ছা, আমরা আজকে সেকেন্ড ক্লাস শুরু করব, ঠিক আছে। ভ্যাটের হচ্ছে সেকেন্ড ক্লাস আজকে। গতদিন মনে হয় দুইটা অঙ্ক করাই দিয়েছিলাম, আজকে আমরা সেকেন্ড ক্লাস ফলো করব। আচ্ছা দেখো, বলছে দ্য ফলোইং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম আজাজ লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2018। আচ্ছা, 2018 সালের 31 ডিসেম্বরে আজাজ লিমিটেড কোম্পানির কিছু ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে। আমাদের এখানে বলছে যে র মেটেরিয়ালস ইনভেন্টরি জানুয়ারি 1 টু টাকা 80,000। তার মানে জানুয়ারি 1 তারিখে আমাদের ওপেনিং র মেটেরিয়ালস দেওয়া আছে, ঠিক আছে। জানুয়ারির 1 তারিখ মানেই তো ওপেনিং, অর্থাৎ র মেটেরিয়ালস আমাদের ওপেনিং দেওয়া আছে 80,000। তারপরে র মেটেরিয়ালস আমাদের ক্লোজিং দেওয়া আছে 50,000। ওয়ার্ক ইন প্রসেস দেওয়া আছে 1,60,000 ওপেনিং, ঠিক আছে, জানুয়ারিতে ওপেনিং। আর ওয়ার্ক ইন প্রসেস দেওয়া আছে ডিসেম্বরে ক্লোজিং। ফিনিশ গুডস দেওয়া আছে, তারপরে ফিনিশ গুডস ক্লোজিং দেওয়া আছে। আমাদের এখানে বলছে পার্সেস অফ র মেটেরিয়ালস, আমাদের র মেটেরিয়ালস পার্সেস করেছে। আমাদের এখানে ডিরেক্ট লেবার দেওয়া আছে, ইনডিরেক্ট লেবার দেওয়া আছে, তারপর ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেওয়া আছে। ম্যানুফ্যাকচারিং ওভারহেডটাই হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেডটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওভারহেড। এরপর বলছে সেলিং এক্সপেন্স, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ঠিক আছে। তারপর বলছে দ্য কোম্পানি সেলস ইজ প্রোডাক্ট বাই অ্যাডিং 20%, 30% প্রফিট অন কস্ট। বলছে অন কস্ট মানে কস্টের উপরে তোমার প্রফিট ধরতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, সবার কি একই সমস্যা? সবাই কি আমার ভয়েস শুনতে পাচ্ছ না? ভয়েস স্ক্রিন কিছুই নেই ভাইয়া। স্ক্রিনও নাই? ভাইয়া এখন ক্লিয়ার। তো বলছে স্ক্রিনও নাই নাকি? আছে আছে ভাইয়া, স্ক্রিন আছে। আচ্ছা, আমি বের হয়ে আবার ঢুকি তো। আচ্ছা, সাউন্ড সাউন্ড ঠিক আছে? এখন ঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে মানে নেটওয়ার্কের একটু সমস্যা ছিল। আচ্ছা, তাহলে আমরা দেখতে পারলাম এখানে যে দা কোম্পানি সেলস ইস প্রোডাক্ট বাই অ্যাডিং টু 30% প্রফিট অন কস্ট। মানে অন কস্ট মানে টোটাল কস্ট, বলছে টোটাল কস্ট যা হবে সেই টোটাল কস্টের উপরে 30% প্রফিট যুক্ত করে তুমি প্রোডাক্টটা বিক্রয় করবা, তাহলে তুমি সেলিং প্রাইস পেয়ে যাবা। তোমাকে বলছে প্রিপেয়ার দ্য শিডিউল অফ ভ্যাট। তোমাকে ভ্যাটের একটা শিডিউল তৈরি করতে বলেছে, তার মানে তুমি একটা স্টেটমেন্ট তৈরি করবা, ভ্যাট স্টেটমেন্ট তৈরি করবা। আর বি নম্বরে বলছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট ইফ রেট ইজ 15%। ঠিক আছে, তোমাকে এখানে বলছে যে ভ্যাটটা বের করতে বলেছে কয় পার্সেন্ট রেটে, কয় 15%। হ্যালো। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এখানে ইনফরমেশন গুলো সব পেয়ে গেছি। আমি বারবার তোমাদেরকে বলেছিলাম যে ফরম্যাটটা মুখস্থ করবে, ফরম্যাটটা মুখস্থ করলে এখান থেকে একটা প্রশ্ন খুব ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। তাহলে ফরম্যাটটা অবশ্যই সবার মুখস্থ থাকা লাগবে। দেখো, আমি ফরম্যাটটা যাদের মুখস্থ আছে ফরম্যাটটা কিন্তু আমরা বসাই দিলে এখানে হয়ে যাচ্ছে। ফরম্যাট অনুযায়ী আমরা এখানে দেখি এবিসি লিমিটেড স্টেটমেন্ট শোয়িং অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর। আমাদের যে ডেট থাকবে সেই ডেটটা আমরা বসাই দিব, ঠিক আছে। তাহলে আমরা পার্টিকুলার টাকা টাকা আমাদের এখানে প্রথমে আছে বিগিনিং র মেটেরিয়ালস, মানে বছরের শুরুতে কত টাকা র মেটেরিয়াল ছিল ওইটা আমরা বসাই দিয়েছি। বাংলাতে হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল, কেউ যদি বাংলাতে করতে চান তার জন্য এটা বাংলাতে লিখে নেবেন, ঠিক আছে। প্রারম্ভিক কাঁচামাল 80,000। এরপরে বলছে অ্যাড পার্সেস অফ র মেটেরিয়ালস, কাঁচামাল ক্রয় করেছিলাম, ঠিক আছে। পার্সেস অফ র মেটেরিয়ালস হচ্ছে 6,35,000। তাহলে এই দুইটা যোগ করলে ওপেনিং এর সাথে যদি আমরা পার্সেসটা যোগ করি তাহলে কি পাবো, সেটা হচ্ছে র মেটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজ। র মেটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজটা আমরা পেয়ে যাবো 7,15,000। আচ্ছা, তাহলে 7,15,000 থেকে আমরা কি করবো, আমাদের ক্লোজিং র মেটেরিয়ালসটা মাইনাস করে দিব। ক্লোজিং র মেটেরিয়ালস তাহলে লেস হচ্ছে ইন্ডিং র মেটেরিয়ালস, সমাপনী কাঁচামালটা আমরা মাইনাস করে দিব। সমাপনী কাঁচামালটা যদি মাইনাস করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, মানে র মেটেরিয়াল ইউজড পাবো। এই যে এটা কেউ যেন মিক্সড করবেন না, ঠিক আছে। একটা হচ্ছে র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ, আর একটা হচ্ছে র মেটেরিয়াল ইউজড, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাভেলেবেল ফর ইউজ আর একটা হচ্ছে র মেটেরিয়াল ইউজড, ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এই অ্যামাউন্টটা কিন্তু আমাদের দরকার আছে, ঠিক আছে। র মেটেরিয়াল, ঠিক আছে, ইউজটা এই অ্যামাউন্টটা আমাদের কি আছে, ওই যখন ভ্যাট নির্ণয় করতে যাবে তখন এটা দরকার আছে। এর থেকে মাইনাস দিতে হবে। হ্যাঁ, এরপরে বলছে অ্যাড ডিরেক্ট ওয়েজেস, প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি আমরা যোগ করে দিব, তাহলে কি পেয়ে যাবো, প্রাইম কস্ট পাবো। প্রাইম কস্ট মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে আমরা কি করব, ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করে দিব। মুখ্য ব্যয়ের সাথে ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করে দিব, ঠিক আছে। ফ্যাক্টরি ওভারহেড কত হচ্ছে, ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা আমরা যোগ করলে কি পাবো, আচ্ছা সরি একটু ভুল হয়েছে। ফ্যাক্টরি ওভারহেড এর ভিতরে আমাদের দুইটা আছে, একটা ইনডিরেক্ট লেবার আছে আর একটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে।
আমাদের প্রশ্নে যদি ইনটেক লেবারটা না থাকতো তাহলে সরাসরি আমরা এই অ্যাড ফ্যাক্টরি ওভারহেড না লিখে আমরা লিখতাম অ্যাড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, কারণ ফ্যাক্টরি ওভারহেড আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড একই জিনিস। কিন্তু আমরা দেখলাম যে আমাদের একের অধিক থাকার কারণে আমরা শিরোনাম দিয়েছি ফ্যাক্টরি ওভারহেড, আর ওটার অধীনে দিয়েছে কি ডিরেক্ট লেবার, ইনডিরেক্ট লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ইনডিরেক্ট লেবার হচ্ছে পরোক্ষ মজুরি, আর একটা কি ছিল ডিরেক্ট লেবার বা ডিরেক্ট ওয়েজেস, প্রত্যক্ষ মজুরি। ঠিক আছে, একটা হচ্ছে পরোক্ষ আর একটা হচ্ছে কি প্রত্যক্ষ। আচ্ছা, তাহলে আমরা কি পেয়ে গেছি, আমরা এটা যোগ করে ফ্যাক্টরি ওভারহেড পেয়ে গেছি, ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট পেয়ে গেছি, কারখানা উৎপাদন ব্যয়। ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্ক কস্ট হচ্ছে আমাদের কারখানা উপরিব্যয়, এই কারখানা উৎপাদন ব্যয়, অর্থাৎ কারখানায় প্রোডাক্ট উৎপাদন করতে যে ব্যয়টা হয়েছে সেটা আমরা পেয়ে গিয়েছি। এখন হচ্ছে কি আমরা কাজটা এখনো রানিং অবস্থায় আছে, প্রসেসিং অবস্থায় আছে, তাহলে আমরা যোগ করবো হচ্ছে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস। বিগিনিং ওয়ার্ক ইন প্রসেসটা যোগ করব আর এন্ডিং ওয়ার্ক ইন প্রসেসটা মাইনাস করব। তাহলে প্রসেসটা যোগ বিয়োগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। ঠিক আছে, আমরা কি পেয়ে গিয়েছি, আমরা কস্ট অফ প্রোডাকশনটা পেয়ে গিয়েছি। এবার লিখবো হচ্ছে অ্যাড বিগিনিং ফিনিশ গুডস, ঠিক আছে, আর একটা হচ্ছে এন্ডিং ফিনিশ গুডস। এই দুইটা যোগ বিয়োগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আমরা পেয়ে গিয়েছি 15,35,000। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড এর সাথে আমরা কি করব, কমার্শিয়াল এক্সপেন্সটা আমরা যোগ বিয়োগ করব। ঠিক আছে, কমার্শিয়াল এক্সপেন্স আমাদের কি কি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, সেলিং এক্সপেন্স আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে আর কি আছে, সেলিং এক্সপেন্স আছে। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর সেলিং এক্সপেন্স দুইটা যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব, টোটাল কস্ট পেয়ে যাব। এই টোটাল কস্টের উপরে আমাদের কয় পার্সেন্ট প্রফিট ধরতে বলেছিল, 30% প্রফিট ধরতে বলেছিল। তাহলে টোটাল কস্টের উপরে আমরা এই যে অ্যাড, ঠিক আছে, আমরা এই জায়গায় লিখবো হচ্ছে প্রফিট বা নিট প্রফিট লিখবো, আমরা ইনকাম লিখবো না। ঠিক আছে, অ্যাড হচ্ছে নিট প্রফিট। ঠিক আছে, আমরা 30% এই জায়গায় বসাই দিয়েছি, দিলে আমরা এটা পেয়ে গেছি যে প্রফিট। প্রফিটটা যোগ করলে আমরা কি পাবো, এখানে সেলিং প্রাইস পাবো। ঠিক আছে, এখানে লিখে নিবা সেলিং প্রাইস। ঠিক আছে, যারা নোট করবো তারা লিখে নেবে এখানে যে 25,93,500 টাকা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস থেকে যদি আমরা র মেটেরিয়াল ইউজটা মাইনাস করি, ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা মাইনাস করে দিই, তখন আমরা কি পেয়ে যাবো, ভ্যালু অ্যাডেডটা পেয়ে যাবো। ঠিক আছে, আমরা সেলিং প্রাইস থেকে র মেটেরিয়াল ইউজটা কিন্তু আমি বলেছিলাম যে আমাদের কাজে লাগবে, এই যে র মেটেরিয়াল ইউজ, এই 6,65,000 টাকা মাইনাস করে দিলে আমরা কি পেয়ে যাবো, 6,25,000 টাকা মাইনাস করে দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে র মেটেরিয়াল ইউজের পরিমাণটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা এই র মেটেরিয়াল ইউজটা মাইনাস করলে আমরা কি পেয়ে যাব, আমরা হচ্ছে ভ্যালু অ্যাডেডটা পেয়ে, এই ভ্যালু অ্যাডেডটা আমরা ক্লোজ করে দিব। ভ্যালু অ্যাডেডটা কি করব, ক্লোজ করে দিব। এটা হচ্ছে মূল্য সংযোজন। ভ্যালু অ্যাডেডের বাংলা হচ্ছে মূল্য সংযোজন, অর্থাৎ যে মূল্যের উপরে তোমার ভ্যাটটা সংযোজন করা যাবে ওটা হচ্ছে মূল্য সংযোজন। এই মূল্য সংযোজনের উপরে আমরা সরকারি রেট অনুযায়ী আমরা 15% ভ্যাট ধরবো। আমাদের প্রশ্নে যে রেট উল্লেখ থাকবে ওই রেট অনুযায়ী আমরা ভ্যাট ধরবো, আর প্রশ্নে যদি রেট উল্লেখ না থাকে তাহলে আমরা সরকারি নিয়ম অনুযায়ী 15% ধরে দিব। ঠিক আছে, তাহলে ভ্যাট পেয়েবল সমান সমান ভ্যালু অ্যাডেড ইন্টু রেট অফ ভ্যাট। ভ্যালু অ্যাডেড এই যে মূল্য সংযোজন আর ভ্যাট রেট, এটা গুণ করে দিলে আমরা কি পেয়ে যাবো, মূল্য সংযোজন কর পেয়ে যাব। ঠিক আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে মূল্য সংযোজন কর, আর ইংলিশে হচ্ছে ভ্যাট পেয়েবল। তাহলে আমাদের আরেকটা প্রশ্ন সলভ হয়ে গেল। এখন আমি তো সলভ করতেছি বা দেখতে অনেক সহজ মনে হচ্ছে, বাট আপনারা নিজেরা করবেন। ঠিক আছে, অনলাইনে অফলাইনের স্টুডেন্টরা কিন্তু সরাসরি করে, আমি বুঝাই দিই। ঠিক আছে, ওরা নিজেরা করে বা আমরা বোর্ডে করাই দিই, বাট অনলাইনের স্টুডেন্টরা কিন্তু ইনস্ট্যান্ট করে না বা আমরা ইনস্ট্যান্ট করাই না। ঠিক আছে, তা আপনারা নিজ দায়িত্বে অবশ্যই এগুলো করবেন। ঠিক আছে, করে তাহলে আমাদেরকে ইনবক্স করবেন, আমরা দেখে দিব। না হলে কিন্তু আপনাদের সব কমন পড়তেছে। আমি যতটুকু জানি, আমার 2 বছরের অনলাইনের এক্সপিরিয়েন্স, আমি যতটুকু জানি যে অফলাইন স্টুডেন্টদের চাইতে আমাদের অনলাইন স্টুডেন্টদের প্রশ্ন অনেক কমন পড়ে। ঠিক আছে, প্লাস হচ্ছে যে আহ এরা ভালো করে, অফলাইনের চাইতেও ভালো করে। ঠিক আছে, সেই হিসেবে তোমরাও চেষ্টা করবা যে ভালো করার, আর নোট করার অবশ্যই চেষ্টা করবা, আর অঙ্কগুলো বাসায় করে ফেলার চেষ্টা করবা, তাহলে দেখবে যে পড়া অনেকটা আগে থাকবে। এখন ভার্সিটিতে পড়ো সবাই, মনে হয় যে এখন পড়াশোনা না করি, পরীক্ষা 2 মাস 1 মাস আগে পড়বো, কিন্তু ওই পড়াটাই কিন্তু মানে ওইভাবে ইফেক্টিবল না। এই জন্য এখন থেকে শুরু করে দিও। আচ্ছা, এরপরে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা হোমওয়ার্ক দিব। সেটা হচ্ছে ঢাকা লিমিটেডের 2015 সালের 30 জুন সমাপ্ত বছরের পণ্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নে দেওয়া হলো। আমাদের এখানে বলছে র মেটেরিয়ালস দেওয়া আছে, তারপরে ওয়ার্ক ইন প্রসেস দেওয়া আছে, ফিনিশ গুডস দেওয়া আছে।
ঠিক আছে, একটা ওপেনিং দেওয়া আছে, একটা ক্লোজিং দেওয়া আছে। আচ্ছা, এরপরে বলছে ম্যাটেরিয়াল পার্সেস দেওয়া আছে, কাঁচামাল ক্রয়, তারপরে বলছে ডিরেক্ট ওয়েজেস মানে প্রত্যক্ষ মজুরি, ফ্যাক্টরি ওভারহেড আছে, কারখানা উপরিব্যয়, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড মানে প্রশাসনিক উপরিব্যয়, তারপরে সেলিং ওভারহেড হচ্ছে বিক্রয় উপরিব্যয়। বলছে কোম্পানি মোট খরচের উপরে 25% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে। মোট খরচ মানে টোটাল কস্ট, ঠিক আছে, টোটাল কস্টের উপরে 25% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে এবং 15% হারে মূল্য সংযোজন কর ধার্য করে। ঠিক আছে, তার মানে দ্য কোম্পানি সেলস ইজ প্রোডাক্ট বাই অ্যাডিং 25% প্রফিট অন কস্ট। অন কস্ট মানে মোট খরচের উপরে, তাহলে টোটাল কস্ট যা বের করবেন তার উপরে 25% অ্যাপ্লাই করবেন, তাহলে আপনারা কি পাবেন? প্রফিটের পরিমাণ পেয়ে যাবেন। প্রফিটটা যদি যোগ করেন টোটাল কস্টের সাথে তাহলে কি পাবেন? সেলিং প্রাইস পেয়ে যাবেন। সেলিং প্রাইস থেকে যদি আপনারা র মেটেরিয়াল ইউজটা মাইনাস করেন তাহলে ভ্যালু অ্যাডেড পেয়ে যাবেন। আপনাকে বলছে প্রিপেয়ার দ্য শিডিউল অফ ভ্যাট, মানে ভ্যালু অ্যাডেড পর্যন্ত শিডিউল করতে বলেছে, তারপরে ভ্যাট নির্ণয় করতে বলেছে। তাহলে ভ্যালু অ্যাডেড কে আপনি কি করবেন? 15% দ্বারা গুণ করলে ভ্যাট পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা না। একটা ইজি প্রশ্ন, এটা বাসায় খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবেন। দেখেন 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর না, জাস্ট এই জায়গায় নাম্বার গুলো মিসিং আছে, তোমরা 1 2 3 সিরিয়াল করে নিবা। আচ্ছা, মৌ লিমিটেডের 2014 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের হিসাব বই হতে নিম্নোক্ত তথ্য দেওয়া হলো। আমাদের দেখেন প্রশ্নটা শুরু হয়েছে কোথা থেকে? ব্যবহৃত কাঁচামালের মূল্য মানে র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজড। আচ্ছা, তোমার প্রশ্ন যদি ইউজ থেকে শুরু হয় বা তোমার প্রশ্ন যদি ইউজটা দেওয়া থাকে তাহলে কি উপরের গুলার করার দরকার আছে? ওই যে তোমার ওপেনিং র মেটেরিয়ালস প্লাস পার্সেস মাইনাস ক্লোজিং র মেটেরিয়ালস, এগুলো কি করার দরকার আছে? না ভাইয়া। কোনো দরকার নেই। ঠিক আছে, কোনো দরকার নেই, তোমার এখান থেকে দেওয়া আছে, তুমি এখান থেকে শুরু করে দিবা। তাহলে আমাদের অঙ্কটা শুরু হবে র মেটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ থেকে শুরু হবে। এই ইউজড এর পরিমাণটা কিন্তু আমাদের ওই শেষে দরকার আছে। তাহলে এর সাথে আমরা যোগ করবো হচ্ছে ডিরেক্ট ওয়েজেস, তারপরে ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস। আচ্ছা, ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস এখান থেকে ফ্যাক্টরি ওভারহেড, তারপরে ইনডিরেক্ট লেবার, এটাও ফ্যাক্টরি ওভারহেড, তারপর ওয়াটার ইলেকট্রিসিটি অ্যান্ড হিটার, এটাও ফ্যাক্টরি ওভারহেড। বলছে ডেপ্রিসিয়েশন অ্যান্ড মেইনটেনেন্স কস্ট, অবচয় রক্ষণাবেক্ষণ, এটাও হচ্ছে তোমার ফ্যাক্টরি ওভারহেড। এরপর বলছে অন্যান্য কারখানা খরচ, আদার ফ্যাক্টরি ওভারহেড, এটাও হচ্ছে তোমার ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে যাবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমি কয়টা পেয়েছি? এখান থেকে এই পর্যন্ত যে কটা আছে সব হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমরা শিরোনাম কি দিব? আমরা শিরোনাম দিব ফ্যাক্টরি ওভারহেড দিয়ে আমরা পরপর এই কয়টা আছে, 5টা আছে, 5টায় বসাই দিব। ওকে, এরপরে বলছে স্যালারি। স্যালারি বলছে অফিস অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, অফিস সহকারীর বেতন, এটা কি আপনার ওই যে কমার্শিয়াল এক্সপেন্স আছে না, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স আর একটা হচ্ছে সেলিং এক্সপেন্স, তাহলে বলেন তো প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় উপরিব্যয়ের ভিতরে কোনটার অন্তর্ভুক্ত অফিস অ্যাসিস্ট্যান্টের স্যালারি? প্রশাসনিক হচ্ছে অফিস ইনস্টিটিউট, আর হচ্ছে সেলিং যেটা সেটা হচ্ছে আপনার সেলস এর সাথে। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সের ভিতরে যাবে, প্রশাসনিক উপরিব্যয়। আর সেলার কস্ট হচ্ছে সেলিং এক্সপেন্স, ঠিক আছে, সেলিং ওভারহেডে যাবে। আচ্ছা, এরপরে বলছে ভাড়া অফিস রেন্ট মানে ভাড়া, ঠিক আছে, অফিস ভাড়া মানে অফিস রেন্ট, এটাও যাবে অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে। আর ফ্রেট আউট বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহনটা কিসে যাবে বলেন তো? এটা কি ফ্যাক্টরি ওভারহেডে যাবে নাকি সেলিং 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 এর সেলিং ভিতরে যাবে? কারণ পণ্য বিক্রয় করতে যে খরচ হচ্ছে, ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের বিক্রয় পরিবহন, সেলিং ওভারহেডের ভিতরে যাবে। এরপর বলছে বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট কোথায় যাবে সেলিং বলো তো? সেলিং এটাও সেলিং এ সেলিং যাবে, এটা হলো নর্মাল জিনিস, ঠিক আছে। এরপরে বলছে মুনাফা বিক্রয় মূল্যের উপরে 20%, অর্থাৎ প্রফিট অন সেলস 20%। একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা নোট করে নিবেন, ঠিক আছে, এটা নোট করে নিবেন খাতায়, নাই পরে কিন্তু বুঝতে পারবেন না। খাতা যাদের সামনে আছে তারা খাতা লিখে নিবেন, ঠিক আছে। এর আগের 2টা অঙ্ক করাইছি যে প্রফিট অন কস্ট, অর্থাৎ প্রফিট ধরতে হবে অন কস্ট মানে টোটাল কস্টের উপরে। আর এই অঙ্কটা বলছে যে তোমাকে প্রফিট অন সেলস, সেলস এর উপরে। প্রফিট ধরতে হবে কিসের উপরে? প্রফিট ধরতে হবে সেলস এর উপরে। প্রফিট যদি সেলস এর উপরে ধরতে বলে তাহলে আমাদের একটা রুলস অ্যাপ্লাই করতে হবে, ওটা আমি অঙ্ক করানোর সময় রুলসটা দেখাই দিব। বলছে ফ্রম অ্যাবভ ইনফরমেশন টু ক্যালকুলেট ভ্যালু অ্যাডেড এন্ড ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তোমাকে ভ্যালু অ্যাডেড নির্ণয় করতে বলেছে এবং ভ্যালু অ্যাডেড ট্যাক্স নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা অঙ্ক শুরু করি। র মেটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ থেকে আমরা অঙ্কটা শুরু হয়েছে। এর সাথে আমরা কি করতেছি? ডিরেক্ট ওয়েজেসটা আমরা যোগ করে দিলাম, প্রত্যক্ষ শ্রম
তাহলে আমরা কি পেয়ে গেছি? মুখ্য ব্যয় প্রাইম কস্ট পেয়ে গিয়েছি। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেডটা আমরা যোগ করে দিব। ফ্যাক্টরি ওভারহেড দেখলাম একের অধিক আছে, ঠিক আছে, 5টা আছে ফ্যাক্টরি ওভারহেড, 5টাই আমরা লিখলাম, লিখে আমরা কি করলাম? ফার্স্ট কলামে বসাই দিয়েছি। ফার্স্ট কলামে গুলো যোগ করে আমরা সেকেন্ড কলামে নিয়ে গেছি 1,50,000। এই 1,50,000-এর সাথে আমরা কি করলাম? এই 18 লাখ যোগ করে দিলাম। অর্থাৎ আগে ছিল আমাদের 18 লাখ, ঠিক আছে, মুখ্য ব্যয় ছিল 18 লাখ, ওর সাথে হচ্ছে আমরা ফ্যাক্টরি ওভারহেড 1,50,000 যোগ করে দিয়েছি। তাহলে আমাদের টোটাল যোগফল যেটা আসছে ওটা হচ্ছে উৎপাদন ব্যয়, ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড। আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গিয়েছি। আমাদের এই অঙ্কে কোথাও তোমার প্রসেসিং, ওপেনিং প্রসেসিং নাই, আবার ফিনিশ গুডসও নাই, কোনো কিছু নাই। এই জন্য আমরা সরাসরি কি করলাম? একদম লাস্টেরটা কস্ট অফ গুডস সোল্ড নামে এটা বসাই দিয়েছি। ওকে, অর্থাৎ পণ্য উৎপাদিত ব্যয়, পণ্য উৎপাদন করার জন্য যে আমাদের ব্যয় হয় সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড এর সাথে আমরা এখন কমার্শিয়াল এক্সপেন্স, ব্যবসায়িক খরচাবলী যে দুইটা আছে সেই দুইটা আমরা যোগ করে দিব। একটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, আর একটা হচ্ছে সেলিং এক্সপেন্স। একটু আগে ডিসকাস করে দিয়েছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতরে কি কি থাকবে? অফিস অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে অফিস রেন্ট। অর্থাৎ একটা অফিস পরিচালনা করতে যে অফিসের সাথে যত খরচ রিলেটেড সব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতরে অন্তর্ভুক্ত হবে। এরপরে বলছে সেলিং ওভারহেড, পণ্য বিক্রয় করতে যে যত প্রকার খরচ হবে সব হচ্ছে সেলিং ওভারহেড এর অন্তর্ভুক্ত হবে, বিক্রয় উপরিব্যয়। সেটা হচ্ছে ফ্রেট আউট, অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে সেলার কস্ট, সব হচ্ছে আমাদের কি অফিস বিক্রয় উপরিব্যয়ের অন্তর্ভুক্ত, সেলিং কস্টের অন্তর্ভুক্ত। ওকে, তাহলে সবগুলো আমরা যোগ করে দিয়েছি, আমরা পেয়ে গেছি কত? 1,20,000 টাকা। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে কমার্শিয়াল এক্সপেন্স। তার এই কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যদি কমার্শিয়াল এক্সপেন্সটা যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো? টোটাল কস্ট পেয়ে যাবো। টোটাল কস্ট, এটা হচ্ছে টোটাল কস্ট। এখন টোটাল কস্টের সাথে আমাদের কি যোগ করতে হবে? প্রফিটটা যুক্ত করতে হবে। এর আগের অঙ্কগুলোতে আমরা শিখেছিলাম যে প্রফিট ধরতে হবে টোটাল কস্টের উপরে, কিন্তু আমাদের এই প্রশ্নটা বলছে যে প্রফিট ধরতে হবে সেলস এর উপরে। আচ্ছা, কেউ আমাকে বলো তো, সুখী বাদে অন্যরা বলবা, যে তুমি যখন এটা তো কমপ্লিট করতে যাবে আগে কি টোটাল কস্ট আসবে নাকি আগে সেলিং প্রাইস আসবে? টোটাল কস্ট। আগে টোটাল কস্ট আসবে, টোটাল কস্টের সাথে প্রফিট যুক্ত করলে তারপরে সেলিং প্রাইস পাবো, তাই না? কিন্তু আমাদের প্রশ্নে বলছে না, সেলিং প্রাইসের উপরে প্রফিট ধরো। তো ভাই আমার কাছে তো সেলিং প্রাইসের আগে তো প্রফিট করতে হবে, তাই না? প্রফিট যোগ করে তো এরা বলছে তোমাকে সেলিং প্রাইসের উপরে প্রফিট ধরতে। সেলিং প্রাইস তো আমার কাছে নাই, তো প্রফিট কেমনে ধরি আমি? তাহলে এটার হাত থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? আমাদের অন্য একটা ফর্মুলা ইউজ করতে হবে। সেটা কি? সেটা খাতায় তোমরা লিখে নিবা যে যদি সেলিং প্রাইসের উপরে কখনো প্রফিট নির্ণয় করতে বলে, ঠিক আছে, তাহলে ফর্মুলাটা হবে কি? ফর্মুলা হবে টোটাল কস্ট। টোটাল কস্ট ইনটু তোমার যে পার্সেন্টেজ দিবে, যে পার্সেন্টেজ দিবে সেই পার্সেন্টেজ, ঠিক আছে, 20% দিলে 20% ভাগ হচ্ছে 100 মাইনাস পার্সেন্টেজ, ঠিক আছে। তার মানে তুমি টোটাল কস্টের সাথে কি করবে? টোটাল কস্ট ইনটু যে পার্সেন্টেজ তোমাকে ধরতে বলবে, যে প্রফিট যে কয় পার্সেন্ট ধরতে বলবে সেই পার্সেন্টেজ ডিভাইডেড 100 মাইনাস পার্সেন্টেজ, অর্থাৎ 20% ভাগ 80%। তাই পার্সেন্টেজকে আমরা পয়েন্টে কনভার্ট করে নিব, ঠিক আছে, পার্সেন্টেজকে আমরা কি করবো? পয়েন্টে কনভার্ট করে নিব। দেখো তাহলে আমরা প্রফিটটা এই জায়গায় বের করেছি, অ্যাড প্রফিট 20,70,000, ঠিক আছে, 20,70,000 ইনটু 20 ডিভাইডেড 100 মাইনাস 20। কেউ চাইলে এটাকে পয়েন্টও করে নিতে পারো, কেউ চাইলে সরাসরি 20 দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমাদের এই জায়গায় কত আসছে? প্রফিট আসছে হচ্ছে 5,70,000 টাকা প্রফিট চলে আসছে, 5,70,500 টাকা প্রফিট চলে আসছে। তাহলে 5,70,500 যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো? সেলিং প্রাইস পেয়ে যাবো। এই সেলিং প্রাইস থেকে, বিক্রয় মূল্য থেকে আমাদের কি করতে হবে? ব্যবহৃত কাঁচামালের মূল্যটা মাইনাস করতে হবে, র মেটেরিয়াল ইউজটা মাইনাস করতে হবে, ইউজটা মাইনাস করে দিলে আমরা কি পেয়ে যাবো? ভ্যালু এডেড পেয়ে যাবো। এই ভ্যালু এডেড এর উপরে এখন আমরা ভ্যাট নির্ণয় করবো, ঠিক আছে, ভ্যালু এডেড এর উপরে ট্যাক্স অ্যাপ্লাই করলে আমরা ভ্যাট পেয়ে যাচ্ছি। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। আজকের এখানে শেষ হয়ে যাবে আমাদের, ঠিক আছে, আর অঙ্ক করাবো না, অলরেডি 3টা অঙ্ক করাই ফেলছি। সো এই 3টা অঙ্ক আপনারা বাসায় ভালোভাবে একটু করার চেষ্টা করবেন, ঠিক আছে। ভাইয়া প্রফিটেরটা আরেকবার। প্রফিটটা আরেকবার, যদি তোমার সেলিং প্রাইসের উপরে প্রফিট ধরতে বলে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে টোটাল কস্ট ডিভাইডেড পার্সেন্টেজ। তোমাকে যে কয় পার্সেন্ট প্রফিট ধরতে বলবে সেই কয় পার্সেন্ট বসাবা, ঠিক আছে, ডিভাইডেড 100 মাইনাস পার্সেন্টেজ। ওকে,
আচ্ছা, আমি আর একটা হিন্টস দিয়ে দিই যে যারা বই ফলো করবেন, কিছু কিছু পাবলিকেশনের বইতে এই ভ্যাটটা দুই ভাবে নির্ণয় করছে ওরা। আমরা যেমন সরাসরি এখানে ভ্যালু অ্যাডেডটা বের করেছি, ভ্যালু অ্যাডেডটা বের করে ট্যাক্স রেটটা অ্যাপ্লাই করে আমরা ভ্যাট নির্ণয় করে ফেলেছি, বাট কিছু কিছু বইতে তোমার একটু জটিল আকারে করছে, ঠিক আছে। এই ভ্যালু অ্যাডেড এর উপরে ট্যাক্স করছে, আবার হচ্ছে যেটা আমরা মাইনাস করলাম, এই যে র মেটাল ইউজটা যেটা মাইনাস করেছি এটার উপরে ট্যাক্স নির্ণয় করছে, করে আবার পরে যে মাইনাস করছে, এটা একটু আমার কাছে ঝামেলা মনে হয়। ঠিক আছে, এর চাইতে আমি যেটা ইজি ভাবে করাচ্ছি এটা এইভাবে করার চেষ্টা করবো সবাই। ভাইয়া ওইটা 3 বার ট্যাক্স নির্ণয় করে। হ্যাঁ, ওই 3 বার ট্যাক্স নির্ণয় করার কোনো দরকার নেই, ওটা আমার মানে ঝামেলা। সো ওইভাবে করার দরকার নেই, আপনারা যেভাবে দিয়েছে ওইভাবে করবেন। আমাদের হচ্ছে যে নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে। বই কি নতুন কিনতে হবে ভাইয়া? ট্যাক্সের বই এখনো 7 কলেজেরটা আসে নাই, ন্যাশনালেরটা চলে আসছে। পুরাতন নিলে হবে না? ট্যাক্সের বই পুরাতন চলে না, ঠিক আছে, নতুন কিনতে হয়। অঙ্কের বই নতুন কেনাই ভালো। ট্যাক্সের বই কেউ যদি পুরাতন কিনেন তা হবে, কারণ আমি নতুন রুলস সব আমি দিয়ে দিই, ঠিক আছে। যা নতুন রুলস আসবে আমি সব দিয়ে দিই। আর তোমরা চাইলে পুরাতন কিনতে পারো, সমস্যা নাই, কিন্তু নতুন কেনাটাই বেটার হবে। ওকে, আল্লাহ হাফেজ।